নমস্কার, আমি তুষার। অশরীরীর ৯৭ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ঘটনাটি ঘটে গিয়েছে আমার একজন অফিস কলিগ অঙ্কিতার সাথে। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 10 বছর আগে। ঘটনাটির সূত্রপাত এরকম করেই হয় যে ওরা নিজের পরিবার নিয়ে পুরীতে বেড়াতে গিয়েছিল। ওকে, তো সেখানে একটা হোটেলে ওরা বসবাসের বন্দোবস্ত করে, আর কি থাকার বন্দোবস্ত করে নিজেদের। সেইখানে প্রথম 2 দিন খুব ভালো কাটে, কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই। তৃতীয় দিন অঙ্কিতার বয়স তখন মোটামুটি 14-15 বছর বয়স হবে। তো সেই সময়তে ও ফিল করে যে ওর ঘরের বাইরে না একজনকে দাঁড়িয়ে আছে, একটা আবছা ছায়া মূর্তি চুপচাপ করে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তার মুখটিকে এটা দেখা যাচ্ছে না, কিন্তু তার উপস্থিতি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং দেখতেও পাওয়া যাচ্ছে। ও নিজের মাকে দেখায়, দেখো মা, যেন কেউ ওখানে দাঁড়িয়ে আছে। ওর মা দেখে বলে, কই, কেউ তো নেই। ও বলে, তাহলে কি ভুল দেখলাম? আবার তাকিয়ে দেখে ঠিক দাঁড়িয়ে আছে একজন কেউ। ওর মাকে দেখানোর চেষ্টা করে, মা দেখতে পায় না। ওর মা বলে, চুপচাপ শুয়ে পড়, তোর মনে কালকে ভালো করে ঘুম হয়নি। তো মেয়েটা তখন রাত্রি ছিল যেহেতু, শুয়ে পড়ে। মোটামুটি তখন 9:30 বাজে, শুয়ে পড়ে ও। পরের দিন সকালবেলা যখন ও ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে, ওয়াশরুমে গেছে তখন কটা বাজে, তখন ঘুম থেকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আর কি। তখন মোটামুটি 5:30 বাজে, ভোর 5:30 ওর ঘুমটা ভেঙে গেছে। তখন উঠে নিয়ে দরজাটা খোলার চেষ্টা করে ও, দরজাটা না খোলে না, মানে যেন বাড়ি থেকে লক করা ছিল দরজাটা। দরজাটা খোলো, কে বাড়ি থেকে লক করেছো? খুলতে আর চায় না দরজাটা, দরজাটা টানার চেষ্টা করে না। তখন ওর মাকে ডাকে, দেখো মা, দরজাটা খুলছে না। যে কী বলছে, দরজা খুলছে না? যা দরজার চেষ্টা করে, খুলে যাবে, যাই যা। তাও চেষ্টা করে, তাও কিন্তু দরজাটা খোলে না। আবার মাকে ডাকে, জানো মা, দরজাটা খুলছে না, চলো দেখো না একটুখানি, আমি ওয়াশরুম যাবো একটুখানি। ওর মা উঠে নিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, না, দরজাটা আর খোলে না। ওর বাবাকে ডাকা হয়, ওর বাবা রকম চেষ্টা করে, দরজাটা তাও কোনো খুলছে না। তখন ওর বাবা হোটেলের রিসেপশনে ফোন করে এবং সেখান থেকে একটা লোককে পাঠাতে পারে যে দরজাটা বাড়ি থেকে খুলে দিয়ে যাবে আর কি। তো ওই লোকটা এসে নিয়ে দরজাটাকে টাচ করতে, দরজাটা না আপনার খুলে যায়। এইদিকে তুমি দরজা খোলাই তো ছিল, কিছুই তো হয়নি। সে না, দরজা খোলা ছিল না, তখন ধরে আমি চেষ্টা করছি। দেখুন তো দরজা লকে কোনো প্রবলেম হয়েছিল মনে হয়। লক দেখে, লকে কোনো প্রবলেম নেই, সঙ্গে সঙ্গে দরজা খুলে বন্ধ করে, সমস্ত কিছু ঠিকঠাক আছে, কোনো অসুবিধাই নেই। সেই দিন কি ওদের কিছু মনে হয় না, ওরা ভাবে লকের প্রবলেম হতে কোনোভাবে হয়েছিল, কিছু হয়েছিল একটা। তো ওরা ঘুরে ঘাড়ে চলে আসে। চলে আসার পরে রাত্রি ফেলা শুরু হয় অত্যাচার। যখন ওরা ঘুমোচ্ছে, ওরা খেয়াল করে যদি ঘরের মধ্যে যেন কেউ পায়চারি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এবং এটা তিনজনে একসঙ্গে খেয়াল করতে পারছে, ওর বাবা, ওর মা এবং ও নিজে, তিনজন পুরোপুরি খাটের ওপর গুটিসুটি হয়ে বসে আছে। আর একটা ছায়া মূর্তি যেন ঘরের ঘাটটাকে প্রদক্ষিণ করছে, যেমন সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করে তেমন বনবন করে প্রদক্ষিণ করছে। আর একটা নিঃশ্বাসের আওয়াজ সারা করে যেন ছড়ি ঝরিয়ে আছে, এরকম মতো। ওরা সবচেয়ে গুটিসুটি বসে থাকে। ওর বাবা যে ফোন করে নিচ থেকে কোনো লোককে ডাকবে, তারা সাহসটা বাবা পায় না। কিছুক্ষণ পরে অঙ্কিতা অজ্ঞান হয়ে যায়। ওর মা বলে, কী গো, মেয়েটা কোনো সাড়া দিচ্ছে না কেন? ওর বাবা বলে, যা হচ্ছে হতে দাও, এখন কোনো কিছুই করো না, চলো বরঞ্চ আমরা মনে মনে ঠাকুরের নাম জপ করি। যদি ওর বাবা আগে থেকেই করছিল ঠাকুরের নাম জপ, তাও ওর মাকেও করতে বলে। ওরা দুজন মিলে তখন মনে মনে ঠাকুরের নাম জপ শুরু করে, হরে কৃষ্ণ মহামন্ত্র। কিছুক্ষণের পরে সমস্ত কিছু শান্ত হয়ে যায়, আর কোনো আওয়াজ নেই। তখন অঙ্কিতার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, একটু চোখে জল দিয়ে, তারপরে পায়ের নিচটাকে ডলে ডলে জ্ঞানটা ফেরানো হয়। তখন ওরা বলে, শোনো, আমরা আর এই ঘরে থাকবো না, চলো আমরা বাড়ি যাই। ওর বাবা বলে, আমরা এসেছিলাম 10 দিনের জন্য, সবে মাত্র 5 দিন হয়েছে, এখনই বাড়ি যাওয়ার কথা বলছো? আচ্ছা, দেখো, জীবনটা আগে নাকি ইয়েটা আগে? বলতো, না, আমরা এই হোটেলে থাকবো না, অন্য হোটেলে চলে যাই। চলো বাড়ি যাই, ভালো লাগছে না আমার, মেয়েটার শরীরটা এমনিতে খারাপ লাগছে, চলো বাড়ি যাই। তখন ওরা ওইখান থেকে তল্পি তল্পে গুটিয়ে বাড়ি চলে আসে।
বাড়িতে এসে নিয়ে অঙ্কিতা শুরু হয় জ্বর। 3 দিন খুব ধুম জ্বর থাকে, জ্বর যেন কমতেই চাইছে না। ডাক্তার দেখানো হয়, ডাক্তারও কিছু বলতে পারে না যে কেন এটা কেন এসেছে, ভাবে ভাইরাল ফিভার। তার জন্য ওষুধপত্র দেওয়া হয়, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়েছে না, ওখান থেকে এখানে ফিরে এসে ওষুধ দেওয়া হয়। ওষুধ খাওয়ার পরেও জ্বর কমে না। তারপরে ওখানকার যে স্থানীয় একজন পুরোহিত ছিলেন, তাকে গিয়ে দেখানো হয়। তিনি বলেন যে মেয়েটার হাওয়া লেগে গেছে। আপনারা যেখানে গেছিলেন সেখানে হয়তো এরকম কোনো ঘটনা ঘটেছিল? তখন বলে হ্যাঁ, এরকমের মতো হয়েছে, তার জন্যই এটাই হয়েছে, মেয়েটার এটা হাওয়া লেগে গেছে। চিন্তা করবেন না, আমি জল পোড়া দিয়ে দিচ্ছি, এবং আপনারা যান, আপনারা এই যে হলুদ লঙ্কা পোড়াটা যে দিলাম, এটা একটা চূর্ণটা যেটা দিচ্ছি আপনাকে, এই চূর্ণটা সারা ঘরে ছিটিয়ে দেবেন, মানে আপনাদের যে ঘরে থাকছেন বর্তমানে সেই ঘরে ছিটাবেন, যাতে তাড়া না করতে পারে ওই দুষ্ট আত্মাটা। তো ওরা তেমনই গিয়ে নিয়ে যাতে ঘরে ওই চূর্ণটা ছিটিয়ে দেয়, এবং যে মন্ত্রটা পাঠ করতে বলেছিল মন্ত্রটা পাঠ করে সারা ঘরে ঘুরে ঘুরে। মেয়েটাকে জল পোড়া খাওয়ানো হয়, মেয়েটা সুস্থ হয়ে যায়। পরবর্তীকালে জানতে পেরেছিল ওরা যে যেই ঘরে ওটা ছিল সেই ঘরে অ্যাকচুয়ালি একটা মহিলা সুইসাইড করেছিল তার থেকে 2 বছর আগে। কিন্তু ওই ঘরটাতে ওরা কোনো রকম কোনো পুজো টুজো কিছু করায়নি, ওই ঘরটাকেই ওরা কিছুদিন পর থেকে ভাড়া দেওয়া শুরু করে দেয়। তার জন্যই এই ঘটনা তোদের সঙ্গে ঘটেছিল। তো তারপর থেকে ভূতের সঙ্গে আর কোনো ঘটনা এরকম ঘটেনি, তারপর থেকেও ভালোই আছে। এই ছিল আজকের ঘটনা। দয়া করে জানাবেন আপনাদের কেমন লাগলো ঘটনাটা। আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। এবং আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এই এপিসোডটি সকালবেলা আপলোড করার জন্য, কারণ রাত্রিবেলা আমার অফিস আছে, তাই সকালবেলায় আমি আপলোড করতে হয়েছে। তো আজকের মতো এখানেই দিন আনছি, আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, নমস্কার।